এতদিন কেক বানিয়েছি, এত কেকের অর্ডার নিয়েছি। আজ প্রথম আমি বিটিএস লাভার কেক বানালাম। বিটিএস কেকের অর্ডার আসে YouTube এ আমি অনেক দেখেছিলাম, কিন্তু আমার কাছে ফার্স্ট এসেছে। আর বিটিএস সম্পর্কে আমি Google এ অনেকটাই সার্চ করে দেখেছিলাম ছবিগুলো। সেটা আমি কেক বানাতে তোমাদের সাথে আলোচনা করে নেব। দেখো এখানে আমি ১ পাউন্ডের একটা কেক বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু ময়দার সাথে কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ৩ টে ডিম নিয়েছি। তোমরা এক্ষুনি বলবে ১ পাউন্ডের কেকে ৩ টে ডিম নিলে দিদি। আমি এখানে একটা ১ পাউন্ডের কেকের সাথে আরেকটা ১/২ পাউন্ড কেকের অর্ডার ছিল, সেটাই একসাথে বানিয়ে নিচ্ছি। দেখো আমি দুটো কেকই একসাথে বানিয়ে নেব। খুব ভালো করে দেখো ১ চিমটে লবণ দিয়ে দিয়েছি। বিট করতে থাকবো এভাবে ৫ মিনিটের জন্য। স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে দিয়েছি। ৫ থেকে ৬ মিনিট এভাবে চিনিটা ২ থেকে ৩ টে স্টেপে দেওয়ার পর বিটারের কাঁটা হাই স্পিডে রেখে বিট করলে অনায়াসেই একটা ফোমি ভাব এসে যাবে। এখানে চিনি আর ডিমটা খুব ভালো করে মিশে যাবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাজগুলো করলে। এখানে দেখো ধীরে কত সুন্দরভাবে আমার ফোমটা রেডি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশি স্কিপ করছি না। তোমরা যারা নতুন এই ফোমটা রেডি করে কেক স্পঞ্জ বানাতে চাও আর বাড়িতে বেকারি স্টাইল বার্থডে কেক বানাতে চাও, তারা অনায়াসেই কিন্তু আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখো। পারফেক্ট ভাবে একটা বেকারি স্টাইল কেক তোমরা বাড়িতে বানাবে আর বার্থডে সেলিব্রেট করতে পারবে। এই পর্যায়ে দেখো আমি তেলটা দিয়ে দিলাম। আর যেহেতু চকলেট কেক, চকলেট এসেন্স আর 1 টিস্পুন এখানে ভ্যানিলা এসেন্সও আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর ভ্যানিলা এসেন্সটা এখানে অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। বিটারের কাঁটাটা খুলে নিয়েছি। এরপর স্ট্রেনারের মধ্যে আগে থেকে রেডি করে রাখা কোকো পাউডার আর ময়দার মিশ্রণটা আলতো হাতে আমি চেলে নেব আর ভালো করে একই ডিরেকশনে ঘুরিয়ে নেব। দেখো আমি এখানে দুটো স্টেপে দিয়ে দিয়েছি ময়দাটা। তোমরা কিন্তু ৩ থেকে ৪ টে স্টেপেও দিতে পারো। আমার মনে হয় ৩ থেকে ৪ ধাপেই যদি তোমরা চেলে ময়দাটা দিতে থাকো আর মিশাতে থাকো, তাহলে অনায়াসেই কম সময়ে খুব ভালো করে একটা ফোম রেডি করতে পারবে। আর এখানে কোকো পাউডার আছে, খুবই কিন্তু সাবধানে কাজগুলো করতে হবে। এরপর দেখো আমার খুব ভালো করে কিন্তু মিশে যাচ্ছে। আমি একটা স্প্যাচুলা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ভালো করে মেশাতে হবে যেন কোথাও একটুও সাদা ফোম না থাকে। আগে থেকে 6 ইঞ্চির মোল্ড একটা বাটার পেপার দিয়ে আর একটা 5 ইঞ্চির মোল্ড বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। ডিমের ফোমের সাথে ময়দা আর কোকো পাউডার মেশানোর আগেই কিন্তু আমি ওটিজি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। তোমরা গ্যাস ওভেনে করলে গ্যাস ওভেনটা অবশ্যই প্রিহিট করতে বসিয়ে দেবে। আমি ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ মিনিটের জন্য কেক দুটো বেক করে নিয়ে এসেছি। আজ আমি তোমাদের সাথে 1 পাউন্ডের কেকের সম্পূর্ণ ডেকোরেশনটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভালোভাবে ফিনিশিং দেখতে চাও। আমি কিন্তু এই কেকটা ফিনিশিং অনেকটা ভালো করে দেখানোর চেষ্টাই করেছি খুব কাছ থেকে আর খুব সুন্দরভাবে নিখুঁতভাবে। যদি ভিডিওটা তোমরা দেখে নাও, যারা কেকের ফিনিশিং আনতে গিয়ে অসুবিধায় পড়ছো, পারফেক্ট ভাবে ফিনিশিং আনতে পারবে। এখানে দেখো আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের মধ্যে অবশ্যই ক্রিম লাগিয়ে নিতে হবে, নাহলে কেকটা ডেলিভারি করবার সময় সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম স্পঞ্জটা বসিয়ে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। এরপর চকলেট কেকে যেভাবে আমি গানাশ দিয়ে থাকি, গানাশটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এরপর পরিমাণ মতন আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা ভালো করে আমি প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব। ক্রিমটা কিন্তু ভালো করে স্প্রেড করে নিতে হবে। কোথাও কম বা বেশি থাকলে কেকের ফিনিশিং আনা কঠিন হবে। এরপর আবারও দেখো ক্রিমের মধ্যে আমি গানাশ দিয়ে দিয়েছি। গানাশটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে চারিদিকে। এরপর আমি চকো চিপস দিয়ে দেব। এইভাবে যদি তোমরা কোয়ালিটি মেইনটেইন করে কেক বানাও, কেকগুলো খেতেও সুন্দর হবে আর দেখতেও ভালো হবে যদি ফিনিশিংটা পারফেক্ট ভাবে আনো। দেখো আমি ভরে চকো চিপস দিয়ে দিয়েছি। আরেকটা মজার ব্যাপার কি জানো তো? এই যে চকো চিপসটা ইউজ করছি না, এটা আমি বাড়িতে বানিয়েছি। কারণ আমি যখন চকলেট কেকটা বানাতে যাবো, দেখছিলাম আমার চকো চিপস শেষ হয়ে গেছে। প্রায় শেষের দিকে আর কলকাতা যাওয়া হচ্ছিল না। তো আমি বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম। আর ধীরে দেখো আমি ২য় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। একই রকমভাবে গানাশ দিয়ে দিলাম স্পঞ্জের মধ্যে। আবারও আমি এখানে ক্রিম দিয়ে ভালো করে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। একেবারে ক্রাম্ব কোটিং করে নেব।
খুব ভালো করে দেখো আমি এখানে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। এরপর আমি গানাশ দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল স্পুন ভরে। তারপর গানাশটাও কিন্তু আমি এখানে স্প্রেড করে নেব ভালো করে। গানাশটা কিন্তু অবশ্যই স্প্রেড করতে হবে। তা না হলে একই জায়গায় যদি পড়ে থাকে তাহলে মুখের মধ্যে কাট করার পর এক জায়গাতেই তোমার গানাশটা পড়বে। আর চকো চিপসের ক্ষেত্রেও একইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর ৩য় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। ভালো করে সোপ করে নিলাম। আর উপর থেকে দেখো আমি একটু গানাশ দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আরো ভালো হয়। অল্প করে ক্রিম দিয়েছি। প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে একেবারে ক্রাম কোটিং করে নেব। এই পর্যায়টা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। ক্রাম কোটিং যদি ভালো করে না করো তাহলে কিন্তু ফিনিশিং কখনোই আনতে পারবে না। আমি বারবার প্রত্যেকটা ভিডিও বলে থাকি, এখানেও আমি বলছি, তোমরা যারা শিখতে চাও, কেকের ফিনিশিং ভালো করে আনতে চাও, বেকারি স্টাইল কেক, বার্থডে কেক বাড়িতে বানাতে চাও, আর সবাইকে সারপ্রাইজ দিতে চাও কিংবা বাড়িতে বসে বিজনেস করতে চাও, অবশ্যই কিন্তু এই পার্টটা কখনোই মিস করবে না। কারণ এখানে ক্রাম কোটিংটা যত ভালো করে হবে, ক্রাম কোটিং করার পর বোর্ডটা ক্লিন করে অবশ্যই ফ্রিজের মধ্যে ৩০ মিনিট যদি হাতে সময় থাকে রেখে দেবে। হাতে সময় কম থাকলে অন্তত ২০ মিনিট রাখবে। তারপরেই কিন্তু পারফেক্ট ফিনিশিং তোমরা করতে পারবে। আমি সকল টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে কেক শিখেছি, শিখতে গেলে তো সমস্ত কিছু শেখা যায় না। নিজেকেও প্র্যাকটিস করে করতে হয়। প্র্যাকটিস অবশ্যই করতে হবে বাড়িতে। অনেকেই বলো আমার কেকের ফিনিশিং আসছে না, হতাশ হয়ে যাও। হতাশ হওয়ার কিছু নেই, প্র্যাকটিস করতেই হবে। আমি দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কেকটা। সেই ফাঁকে দেখো আমি এখানে ক্রিমের কালার মিক্সিংটা করে নিচ্ছি। আর যেহেতু বিটিএস লাভারদের জন্য কেক বানাচ্ছি, তো বিটিএস কেকগুলো এরকম পিঙ্ক বা ভায়োলেট কালারেরই হয়ে থাকে। এখানে ব্লুর সাথে আমি পিঙ্ক কালার মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা ভায়োলেট কালার করছি। তোমরা অনেকেই জানতে চাও যে কিভাবে আমি কালারগুলো মিক্স করি। দেখো এখানে ব্লু 2 ড্রপ দিয়েছি আর পিঙ্ক কালার আমি ৬ থেকে ৭ ড্রপ দিয়েছি। আরো 2 থেকে 3 ড্রপ দিয়ে দিলাম। দেখো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা ভায়োলেট কালার এসে যাবে। এই ভায়োলেট কালারটা দিয়েই কিন্তু আমি এখানে কেকটার ডেকোরেশনটা করে নেব। ফিনিশিংটা করে নেব প্রথমেই, তারপরেই ডেকোরেশন করব একই কালারের ক্রিম দিয়ে। দেখো খুব ভালো করে কিন্তু কালারটা মিশিয়ে নিতে হবে। কালার মেশানোর পর আমি ফ্রিজের মধ্যে ৫ মিনিটের জন্য সেট করতে রেখে দেব। দেখো কেকটাও আমার খুব ভালো করে সেট হয়ে গেছে। এরপর ধীরে, ধীরে অল্প, অল্প করে ক্রিম দিয়ে আমি প্যালেট নাইফটা সামনের দিকে আর পেছনের দিকে করে, করে মসৃণ করে নেব। খুব ভালো করে স্মুথ করে নিতে হবে। আর যতটা ক্রিম নেব ততটাই কিন্তু চারিদিকে লাগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি যেহেতু এখানে ক্রাম কোটিংটা খুব ভালো করে করেছি, তাই দেখো অল্প ক্রিমের মধ্যেই খুব সুন্দর করে আমার ফিনিশিংটা এসে যাচ্ছে। কখনোই কিন্তু বেশি ক্রিম ইউজ করতে যেও না। বেশি ক্রিম ইউজ করলে কেকের স্পঞ্জটা মুখের মধ্যে পড়বে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না কেকটা। দেখো এখানে আমি উপরের অংশেও কিন্তু একই রকম ভাবে ক্রিম দিয়ে দিয়েছি অল্প করেই। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওয়ে। আর প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। আর কাজগুলো কিন্তু খুব ধীরে ধীরেই করতে হবে। দেখে মনে হচ্ছে খুবই দ্রুত, কিন্তু না, খুবই আলতো হাতে ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করতে হবে। আর যে অংশগুলোতে ক্রিম লাগবে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম। এবার আলতো করে একেবারে আমি প্যালেট নাইফটা ধরেছি আর টার্নিং টেবিলটা বাম হাতে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখো আবারও আমি প্যালেট নাইফটা আলতো করে ধরে রেখেছি আর টার্নিং টেবিলটা বাম হাতে একই দিকে ঘুরিয়ে নিচ্ছি। আর এক্সট্রা ক্রিম গুলো আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর কিচেন রুমালে অবশ্যই কিন্তু প্যালেট নাইফটা মুছে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এক্সট্রা ক্রিম গুলো আর প্যালেট নাইফে থাকবে না। আর তোমার ফিনিশিং আনতেও অসুবিধে হবে না। আমি উপরের অংশে এখানে এডিবল ফটো প্রিন্ট বসাবো, তবুও আমি একটু ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি যাতে দেখতে ভালো হয়। আবারও দেখো আমি সাইডের অংশ থেকে প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে এখানে স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি। আর এই বিটিএস কেকটার অর্ডার যে ম্যাডাম আমাকে দিয়েছিলেন, উনি সবসময়ই আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন। উনারই এক পরিচিত জন্য উনি কেকটা নিয়েছিলেন। আর যার জন্য নিয়েছিল ও ১২ বছরের একটা মেয়ে। তো খুব বিটিএস দের গান পছন্দ করে। আমি বিটিএস কথাটা আগেও শুনেছিলাম। তারপরে আমি গুগলে সার্চ করেছিলাম কেকটা অর্ডার আসার পরেই। দেখছিলাম কোরিয়ান সিঙ্গার দল, কোরিয়ানদের কয়েকজন সিঙ্গারদের নিয়ে একটা দল। তো সেটাকেই আমি যতটা বুঝেছি সেটাই আমি তোমাদের কাছে বিশ্লেষণ করছি। হয়তো আরো কোনো অর্থ থাকতে পারে।
থাকে, সেটাকেই বিটিএস বলা হয়েছে। তো ও এই দলের ব্যান্ডের ছেলেমেয়েদের গান পছন্দ করে। তো নিজের ছবি বাদ দিয়ে দেখো কেকের উপর বিটিএস লাভার বলে, এই সিঙ্গারদের গান পছন্দ করে বলে বা ওদের ভিডিওগুলো দেখে বলে এই ছবিটা আমাকে করতে বলা হয়েছিল। আর এখানে বিটিএস যেন লেখা থাকে সেই অনুযায়ী কেকের উপর বসিয়ে দিতে বলা হয়েছিল। আমি তো একটু অবাকই হয়েছিলাম, কারণ এডিবল ফটো প্রিন্ট একটু দামি হয় আর যারা অর্ডার করে নিজেদেরই ছবি দিয়ে থাকে। এখানে বিটিএস দের ছবি দিতে বলা হচ্ছে, তার মানে কিভাবে বিটিএস দের গান পাগল আমি বুঝেছিলাম। আমার কাছে একটা মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের বিভিন্ন রকম ইন্সট্রুমেন্টের মোল্ড আছে চকলেটের। তো সেটা দিয়েই আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমি এরকম ভাবে একটা যদি করে দেই, বিভিন্ন রকমের ইন্সট্রুমেন্টের একটা শেপ করে চারিদিকে কেকের লাগিয়ে দেই তো আরো ভালো হবে। তো সেই অনুযায়ী আমি চকলেট মেল্ট করে সেই মোল্ডের মধ্যে দিয়ে এরকম ধরনের দেখো বিভিন্ন শেপের মিউজিক্যাল ইন্সট্রুমেন্টে করে নিয়েছি আর ভালো করে কেকের মধ্যে সাইড গুলোতে দিয়ে দিয়েছি। তোমরা বেকারির দোকানে এই ধরনের মোল্ড গুলো পেয়ে যাবে। এখানে আমি উপরের যে ডিজাইনটা করলাম 6B নোজেল দিয়ে করেছি, একটু বড় মতন ভালো লাগবে বলে। আর নিচের অংশে আমি 46 নোজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। উপরের অংশে 6B দিয়েছি একটু বড়, দেখো দেখতে ভালো লাগছে। আর নিচের অংশে 46 একটু ছোট দিয়েছি, কারণ এখানে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো বসিয়েছি। আর কেকটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।